তোমার মেয়ে না? মাশাআল্লাহ, খুব সুন্দর, একদম পুরো তোমার মতো হয়েছে। হাজবেন্ড একদম পুরো পিওর জেন্টলম্যান। তিথি কে ইনি? তিথির অনেক আগের বন্ধু। দুলাভাই এই সেই রুদ্র। ট্রেন লেট করছে মা। তুমি ফোনটা কি করে হারালে? কিছু কি ঠিক রাখতে পারো না? ফোনটা কিভাবে হারাইলো কি করে বলবো রে মা, হারাই গেলে তো কিছু করার নেই। আচ্ছা যাই হোক, চলো। আজব তো, সামনে একটা ধন্যবাদটুকু দিয়ে গেল না। কেমন আছেন? ওই যে কালকে স্টেশনে, মনে আছে? মনে আছে, মনে থাকবে না কেন? তো আপনি এখানে বাসা কি এদিকটাতে? হ্যাঁ, ওই যে 12 নম্বরে। এটা আমার বান্ধবীর বাসা। আচ্ছা আচ্ছা আচ্ছা, গ্রেট। আচ্ছা, তোরা দুজন কথা বল, আমি তাহলে যাই। তো বান্ধবীর বাসা এখানে কোনো পারপাসে? হ্যাঁ, একটু কাজে আসছিলাম, কিন্তু দেখুন না, এখন কোনো রিক্সাই পাচ্ছি না। আমি যে বাসায় যাব। এদিকটাতে রিক্সা পাওয়াটা একটু টাফ, স্পেশালি ভর দুপুরে। বিকজ দিন শেষে তাদেরও তো একটা রেস্টের প্রয়োজন আছে, তাদেরও ক্লান্তি আছে। আপনি চাইলে আমি আপনাকে সঙ্গ দিতে পারি, সমস্যা নেই। আমরা কিছু দূর হাঁটলেই হয়তো রিক্সা পেয়ে যেতে পারি। না না, এর জন্য আবার থ্যাংক ইউ বলতে হবে না, জাস্ট বাসায় একটা ফোন দিলেই হবে। লজ্জা দিচ্ছেন? না না, লজ্জা দিব কেন, ছি, প্লিজ। ডক্টর, মায়ের কি অবস্থা, কি দেখলেন? ওই আগের মতোই অবস্থা, আপনারা তো পুরোটাই জানেন, কোনো কিছু তো আর লুকানো হয়। তারপর যেহেতু নিয়ে এসছেন, আমরা আমাদের সর্বোচ্চ চেষ্টা করছি। মানুষটা যন্ত্রণায় ছটফট করছিল, বাসায় রেখে কিভাবে সহ্য করি বলেন ডাক্তার সাহেব? না ঠিক আছে, নিয়ে এসছেন, ভালো করছেন। দেখি আমরা কি করতে পারি। স্যার, দেশের বাইরে পাঠিয়ে কি কোনো সম্ভাবনা নেই? ওই সম্ভাবনা থাকলে তো আমি বলতাম, তাই না? ঠিক আছে, তুমি একটু আমার সাথে বাইরে আসো। মাকে হয়তো সত্যি সত্যি এবার বাঁচানো যাবে না। মা আমাদের ছেড়ে এভাবে চলে যাবে, এটা ভাবতেই বুকটা ফিরে যাচ্ছে। ধৈর্য ধরুন স্যার, আমাকে ডেকে নিয়ে তাই বলল। আমার মাটাও চলে গেছে খুব তাড়াতাড়ি, ভাবলে খুব কষ্ট হয়। আমরা শুরু তো বুঝতেই পারিনি, শুরু তো বুঝতে পারলে হয়তো কিছু করতে পারতাম। আন্টি কতদিন ধরে অসুস্থ? অনেকদিন ধরে, আমাদেরকে কোনো কিছু বলেও নাই, সবকিছু সবসময় চেপে রাখতো। সমস্যা নেই, টেনশন করবেন না, আমি তো মেডিকেলেই পড়ছি, আমি সবসময় আন্টিকে দেখাশোনা করতে পারবো। আপনি একটু ধৈর্য ধরুন। আচ্ছা, আমি চলে আসছি, আপনি তাহলে যান সাবধানে। আমি বাসায় গেলাম, টেনশন করবেন না। হ্যাঁ, আল্লাহ হাফিজ। দেখুন, আপনাদের কষ্টটা আমি বুঝি, তারপর রোগীর কন্ডিশন আপনাদেরকে ব্রিফ করাটা আমার দায়িত্ব। আইসিইউতে আপনাদের রোগীর অবস্থা কিন্তু ক্রমশই অবনতির দিকে যাচ্ছে, আর এভাবে যদি অবনতি হতে থাকে, উনি বরঞ্চ কয়েক ঘন্টা থেকে কয়েকদিন সার্ভাইভ করবেন মাত্র। আচ্ছা, এসব কি বলছেন ডাক্তার সাহেব? আইসিইউতে রেখে চিকিৎসা করা হচ্ছে, তার কোনো উন্নতি হচ্ছে না? দেখুন, ওনার তো ক্যান্সারের লাস্ট স্টেজ, আর এই অবস্থায় আমাদের হাতে যতটুকু ছিল আমরা করেছি, বাকিটা উপরওয়ালার হাতে। তার মানে মা কি আর থাকবে না? আপনি ভেঙে পড়বেন না, এই অবস্থায় আপনাকে শক্ত থাকতে হবে। আসলে ওনার অবস্থা যেভাবে অবনতির দিকে যাচ্ছে, এক পর্যায়ে হয়তো ওনাকে লাইফ সাপোর্ট দিতে হতে পারে। আর শারীরিক কন্ডিশন বিবেচনায় ওনার ফিরে আসার চান্স একদম নেই বললেই চলে। সেক্ষেত্রে আমি আপনাদেরকে সাজেস্ট করবো, ইটস বেটার আপনারা ওনাকে বাসায় নিয়ে যান।
ওনার শেষ সময়টা আপনাদের সাথে, পরিবারের সাথে, আত্মীয় স্বজনের সাথে কাটে। তারপরও আপনারা ভেবে দেখুন কি করবেন, আমাকে জানাবেন। স্যার যেটা বলছে সেটাই করো, বাসায় নিয়ে যাও। রুদ্র, অ্যাম্বুলেন্সে কি আমার জায়গা হবে নাকি বাসে যেতে হবে? জায়গা হবে না কেন বাবা, অ্যাম্বুলেন্সে তো অনেক জায়গা আছে। শোন, অ্যাম্বুলেন্সের ড্রাইভার রে তো আস্তে চালাইতে বলবি, নাহলে তোর মায়ের কষ্ট হবে। আঙ্কেল, ওনাকে সব কিছুই বলা আছে। আসসালামু আলাইকুম আঙ্কেল। ওয়ালাইকুম সালাম। কেমন আছেন? এই তো আছি বাবা। ঠিক আছে, তোমার আব্বাকে বলো আমার ঝামেলাটা শেষ হলে আমি ওনার সাথে দেখা করবো। আচ্ছা ঠিক আছে, আসসালামু আলাইকুম। বাবা, বাবা, বাবা চোখ খোলো, বাবা চোখ খোলো। হাসিব, তাদের অ্যাম্বুলেন্স ব্যবস্থা কর, বাবার হাসপাতালে নিতে হবে। আমি তোর মায়ের আগেই মরে যাচ্ছি, হসপিটালে নিয়ে কোনো লাভ হবে না। দাঁড়া বাবা, তুমি আমার মারা গেছি পারো না বাবা। তুমি সব কি বলতেছো বাবা? তুমি খালি চোখ খোলা রাখো বাবা। বাবা, বাবা, বাবা কথা বলো বাবা, বাবা। বাবাজি, তোমাদের সাথে আমাদের যাওয়া উচিত ছিল, ইচ্ছা থাকলে উপায় নেই। হঠাৎ করে তিথির বিয়ের ডেটটা পড়ে গেল। বিয়েটা ওর মামাই ঠিক করেছে, ছেলে ডাক্তার, খুব ভালো ছেলে, মানে সব কিছু কেমন তাড়াতাড়ি হয়ে যাচ্ছে। ড্রাইভার সাহেব কোথায় গেল? তিথি, তোমার বিয়ে ঠিক হলো কবে? সপ্তাহখানেক আগে। তোমার পরিস্থিতি ভালো ছিল না, তাই আমি বলার সাহস পাইনি। তিথি, ভালো থেকো, আমার জন্য দোয়া করো। এই তিথি, এদিকে আসো। তিথি, কেমন আছো? আমি ভালো আছি। আমার তো বিশ্বাসই হচ্ছে না যে তোমাকে আমি সামনাসামনি দেখতে পাচ্ছি। তোমার মেয়ে না? মাশাআল্লাহ, খুব সুন্দর, একদম পুরো তোমার মতো হয়েছে। হাজবেন্ড একদম পুরো পিওর জেন্টলম্যান।
তিথি কে ইনি? ফ্রেন্ড, তিথির অনেক আগের বন্ধু। দুলাভাই, এই সেই রুদ্র। না, ট্রেন আসতে মনে হয় একটু টাইম লাগবে। আসো মামা। আপনাকে খুব চেনা চেনা মনে হচ্ছে। আরে চেনা চেনা তো লাগবেই। ও হচ্ছে তিথি সেই না বলো ভালোবাসা, যার জন্য তিথি বিয়েটাই ভেঙে দিয়েছিল। ও আচ্ছা, আপনি সে? তিথির তাহলে বিয়ে হয়নি? না, হয়নি। চলো না, বাবুর জন্য কিছু খাবার নিচ্ছি। সত্যি তুমি বিয়েটা ভেঙে দিয়েছো? তো কি করব? বিয়ে না ভেঙে তো আর কোনো উপায় ছিল না। আমি এমন একটা বাবা মানুষকে ভালোবাসলাম যে আমাকে ভালোবাসলো ঠিকই, কিন্তু বলতে আর পারলো না। একবার বলতে তো পারতা রুদ্র। দেখো তিথি, বাস্তবতা অনেক কঠিন। ভালোবাসলেও সেই সময়টাতে ভালোবাসি বলার মতো সিচুয়েশন ছিল না। ছেলেটার মা মৃত্যুসজ্জায় ছিল। দিন রাত 24টা ঘন্টা ছেলেটার মায়ের মৃত্যু ভয়ে তার দিন কাটত। ভাগ্যের কি নির্মম পরিহাস দেখো, ছেলেটার মায়ের আগে তার বাবা চলে যায়। ঠিক সেই সময় তোমার বাবা এসে বলে তোমার বিয়ে ঠিক হয়ে গেছে। তখন সেই ছেলেটার কি বা করার ছিল বলো? তাই বলে এভাবে হারিয়ে যাবা? যাকে ভালোবাসি তাকেই যদি না পাই, থেকেই বা কি করবো? তুমি জানো না রুদ্র, তুমি হারিয়ে যাওয়ার পর আমি তোমাকে প্রত্যেকটা সেকেন্ড, প্রত্যেকটা মিনিট কতটা মিস করেছি। তোমার কি একবার ওই তিথির কথা মনে পড়েনি? আমি হয়তো তোমাকে বলতে পারিনি, কিন্তু আমার একটা আত্মবিশ্বাস ছিল যে কোনো না কোনো দিন আমি তোমাকে পেয়ে যাব। আর সেই জন্য আমি এখনো বিয়েই করিনি। সৃষ্টিকর্তা বড়ই মহান, দয়াবান। তিনি আমার প্রতি নির্দয় হতে পারতেন, কিন্তু তিনি নির্দয় নন। জীবনের সবকিছু হারিয়ে ছেলেটা যখন সৃষ্টিকর্তার কাছে বারবার মুক্তি চাইত, অতঃপর সৃষ্টিকর্তা তার ডাক শুনেছে। দেখো, আমার জীবনের সবকিছু সৃষ্টিকর্তা কেড়ে নিলেও বেঁচে থাকার জন্য আমার ভালোবাসার মানুষকে তিনি আবার ফিরিয়ে দিয়েছেন। রুদ্র, আমি কি তোমাকে একটু জড়িয়ে ধরতে পারি?